1961 সালে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোঁচাবাড়ি গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেন এক অসাধারণ মানুষ। পিতা জাহেরউদ্দিন শেখ ও মাতা খচিরন বিবির স্নেহ, আদর্শ ও মূল্যবোধে বেড়ে ওঠা সেই শিশুই পরবর্তীকালে হয়ে ওঠেন হাজারো শিক্ষার্থীর প্রেরণার নাম ডক্টর খয়বর আলী মিয়া। শিক্ষা জীবনের সূচনা নিজ গ্রামে। সাহেবগঞ্জ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান বিশ্ববিদ্যালয়। দিনহাটা কলেজ থেকে 1985 সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং 1987 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবনেই তার মেধা, অধ্যবসায় এবং একাডেমিক উৎকর্ষ ভবিষ্যতের একজন আদর্শ শিক্ষকের পূর্বাভাস দিয়েছিল। 1991 সালে দিনহাটা কলেজের লেকচারার হিসেবে শুরু হয় তার অধ্যাপনা জীবন। কিন্তু সেই পথ চলার একটি নতুন অধ্যায়ের সূচনা হয় 1995 সালের 2রা জানুয়ারি, যখন তিনি যোগ দেন বহরমপুর গার্লস কলেজে। শুরুটা সহজ ছিল না। নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ, সব কিছুকে অতিক্রম করে তিনি ধীরে ধীরে নিজের কর্মনিষ্ঠা, সততা এবং মানবিক গুণাবলীর মাধ্যমে সবার আস্থার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বহরমপুর গার্লস কলেজ আর শুধু তার কর্মস্থল ছিল না, এটি হয়ে ওঠে তার দ্বিতীয় পরিবার। 1994 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন জেসমিন বানুর সঙ্গে। 1995 সালে তাদের সংসার আলোকিত করে জন্ম নেয় যমজ সন্তান। দুই সন্তানের নামের মধ্যে যেমন রয়েছে একই স্নেহের ছোঁয়া, তেমনই রয়েছে এক সুন্দর মিল, শুভ এবং দীপ। কিন্তু জীবনের গল্প সব সময় সুখের হয় না। 2007 সালের মে মাসে অকাল প্রয়াণ ঘটে তার সহধর্মিণী জেসমিন বানুর। ব্যক্তিগত জীবনে নেমে আসে গভীর অন্ধকার। দুই সন্তানকে নিয়ে শুরু হয় এক কঠিন সংগ্রাম। তবুও সেই শোক, সেই বেদনা কখনো তার শিক্ষক সত্তাকে বিচলিত করতে পারেনি। প্রতিদিনের মতোই তিনি শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, কলেজের দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে একজন আদর্শ পিতা হিসেবে সন্তানদের মানুষ করে তুলেছেন। এই নীরব সংগ্রামই তার চরিত্রের প্রকৃত মহত্বকে প্রকাশ করে। শিক্ষকতা তার কাছে কখনোই শুধু একটি পেশা ছিল না, ছিল এক আজীবন সাধনা। 1996 সালে তিনি ওয়েবকুটার কনভেনর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষক সমাজের অধিকার, মর্যাদা এবং সংগঠনের প্রতি তার নিষ্ঠা তাকেই দ্রুতই একজন গ্রহণযোগ্য নেতৃত্বে পরিণত করে। 1997 সালে তিনি কলেজের টিচার্স কাউন্সিলের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বকনিষ্ঠদের একজন হয়েও তিনি নিষ্ঠা, দক্ষতা এবং বিচক্ষণতার সঙ্গে তিনি প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। তা আজও সহকর্মীদের স্মৃতিতে উজ্জ্বল। একাডেমিক সাধনার পথেও তিনি থেমে থাকেননি। 2002 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর কিরণ শঙ্কর ভট্টাচার্য মহাশয়ের স্নেহময় তত্ত্বাবধানে গবেষক, শিক্ষক এবং চিন্তাবিদ, এই 3 পরিচয়কে তিনি এক সূত্রে গেঁথেছেন। শিক্ষকতা তার কাছে ছিল কেবল পাঠদান নয়, ছিল মানুষ গড়ার এক অবিরাম সাধনা। সেই কারণেই তিনি ইউথ পার্লামেন্ট কম্পিটিশনের মতো সৃজনশীল, গণতান্ত্রিক ও নেতৃত্ব বিকাশের কর্মসূচিকে অসাধারণ উচ্চতায় নিয়ে যান। তার দক্ষ প্রশিক্ষণ, পরিকল্পনা এবং অনুপ্রেরণায় বহরমপুর গার্লস কলেজ টানা 8 বার পশ্চিমবঙ্গের স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরব অর্জন করে, যা আজও এক অনন্য নজির। তার নেতৃত্বে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার যেন বিভাগের ছাত্রছাত্রীদের কাছে একটি ঐতিহ্য ও অভ্যাসে পরিণত হয়। এই সাফল্যের পেছনে ছিল তার নিরলস পরিশ্রম, একাডেমিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের প্রতি গভীর অঙ্গীকার। 2002 সাল থেকে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে কোশ্চেন সেটার
পরীক্ষক এবং একাডেমিক বিশেষজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসেন। পাশাপাশি 2004 সাল থেকে 2016 সাল পর্যন্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজের সদস্য হিসেবে পাঠ্যক্রম প্রণয়ন, সিলেবাস উন্নয়ন এবং একাডেমিক নীতি নির্ধারণে উল্লেখযোগ্য অবদান রাখেন। কলেজ প্রশাসনেও তার অবদান ছিল অনস্বীকার্য। 2007 থেকে 2023 সাল পর্যন্ত তিনি প্রশাসনিক নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলেছেন। তার বিচক্ষণতা, নিরপেক্ষতা এবং কর্মদক্ষতা তাকে সহকর্মীদের কাছে একজন নির্ভরযোগ্য প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এই দীর্ঘ কর্মজীবনের সবচেয়ে বড় পরিচয় কোনো পদ বা সম্মান নয়। তার সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন একজন শিক্ষক, যিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। অসংখ্য আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীর পাশে নীরবে দাঁড়িয়েছেন, তাদের উচ্চশিক্ষার পথে সাহস জুগিয়েছেন, জীবনের লড়াইয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন। আজ তাদের সাফল্যের প্রতিটি গল্পে জড়িয়ে আছে তার অকৃত্রিম ভালোবাসা। আজ 31শে জুলাই 2026, দীর্ঘ 31 বছরের গৌরবময় অধ্যাপনা জীবনের আনুষ্ঠানিক সমাপ্তির দিন। কিন্তু একজন প্রকৃত শিক্ষকের কখনো অবসর হয় না। তিনি বেঁচে থাকেন তার ছাত্রছাত্রীদের চিন্তায়, তাদের সাফল্যে, তার সহকর্মীদের স্মৃতিতে এবং একটি প্রতিষ্ঠানের ইতিহাসে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে এমন অনেকেই আমাদের সঙ্গে সশরীরে থাকতে পারেননি, যাদের জীবনে ডক্টর খয়বর আলী মিয়ার অবদান গভীরভাবে জড়িয়ে আছে। দূরত্ব তাদের ভালোবাসাকে কমিয়ে দিতে পারেনি। চলুন তাদের পাঠানো ভিডিও বার্তায় মাধ্যমে শুনে নিই একজন অসাধারণ শিক্ষক, একজন শ্রদ্ধেয় সহকর্মী এবং সর্বোপরি একজন মহান মানুষের প্রতি তাদের হৃদয়ের অনুভূতি। বহরমপুর গার্লস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর খয়বর আলী মিয়া আগামী 31 জুলাই 2026 তার সুদীর্ঘ অধ্যাপনার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন। এই অবসরের প্রাক্কালে আমি তাকে অন্তরের শ্রদ্ধা জানাই। মানুষটিকে আমি প্রথম দেখেছি এই গার্লস কলেজে অধ্যক্ষ হয়ে আসার আগে। তখনকার যিনি দায়িত্বে ছিলেন টিচার ইনচার্জ শ্রীমতী কেয়া ঘটক মহাদয়ের সঙ্গে কলেজটির বিভিন্ন বিভাগ ঘুরতে গিয়ে তাকে দেখেছিলাম প্রথম IQAC-তে, সামনেই ন্যাক, সেই গুরুভার দায়িত্ব নিয়ে অত্যন্ত ব্যস্ততার সঙ্গে কাজ করতে দেখেছি। তারপরেই যুক্ত হলাম বহরমপুর গার্লস কলেজের সঙ্গে। প্রথম দিন থেকেই তাকে যেভাবে দেখেছি তার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা সেদিন থেকেই। এসেছিলাম বাংলা বিভাগের একজন অধ্যাপক শুধুমাত্র এত বড় একটা প্রশাসনিক দায়িত্ব নিয়ে। সেই প্রশাসনিক কাজে সব সময়ই তিনি আমার পাশে থেকে আমাকে সহায়তা করেছেন এবং বহরমপুর গার্লস কলেজের সুনাম অটুট রাখতে আমার ভূমিকাটি যেন সদর্থক থাকে, ভালো থাকে, সেদিকে তিনি ছিলেন সদা সচেষ্ট। সেদিন থেকেই যেন আমার একজন অভিভাবকের মতো মনে হয়েছিল। কাজেই দিনে দিনে তার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। জয়েন করার কিছুদিন পরই ইউথ পার্লামেন্ট কম্পিটিশন হলো আমাদের কলেজে। তখনও দেখলাম কত সুন্দর দায়িত্ব নিয়ে স্ক্রিপ্ট লেখা, ছাত্রীদের তৈরি করা, তাদের পোশাক আশাক, দাঁড়ানো, কিভাবে কি করবে, সমস্তটা দায়িত্ব নিয়ে তিনি করে গেলেন। এবং সব থেকে বড় কথা, ছাত্রীরা তার সামনে এলে অনেক সাহস পায়। সে YPC-তে যাওয়া ছাত্রী হোক, কোনো ডিবেটে যাওয়া ছাত্রী হোক, ক্লাসে বসার ছাত্রী হোক, ক্লাস থেকে চলে যাওয়া প্রাক্তন ছাত্রী হোক, তিনি ছিলেন সমস্ত ছাত্রীর একটা নির্ভরযোগ্য আশ্রয়। তার পড়ানো, তার অধ্যাপক সুলভ সমস্ত আচরণ সত্যি শিক্ষণীয়। বিষয়ের প্রতি দখল, বিষয় বহির্ভূত বিভিন্ন বিষয়ের প্রতি তার জ্ঞান আমাকে আকৃষ্ট করেছিল। কাজেই এই রকম একজন মানুষ বহরমপুর গার্লস কলেজের
সম্পদ। আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক থেকে শুরু করে বোর্ড অফ স্টাডির মেম্বাররাও স্বীকার করে থাকেন এক বাক্যে, ডক্টর খয়বার আলী মিয়া বহরমপুর গার্লস কলেজের সম্পদ। বহরমপুর গার্লস কলেজটি রবীন্দ্র ভাবাদর্শে চালিত। তিনি এই গার্লস কলেজের আত্মাকে আত্মীকরণ করে সেই রাবীন্দ্রিক ভাবধারার সঙ্গে নিজস্ব ভাবনা যুক্ত করে একটা সুন্দর পরিমণ্ডল তৈরি করে নিয়েছেন, যা বহরমপুর গার্লস কলেজের দর্শনের সঙ্গে মিলিয়ে নিতে খুব সহজ হয় খয়বারটাকে দেখে। যে কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ব্যাকরণ অনুযায়ী অনুষ্ঠান শুরু, অনুষ্ঠান চলা, অনুষ্ঠান শেষ সব কিছুই তাকে করতে দেখেছি অত্যন্ত সযত্নে। সে যে কোনো অনুষ্ঠান, কোনো সেমিনার হোক, কোনো বক্তব্যের অনুষ্ঠান হোক, কিংবা প্রতিষ্ঠা দিবস উদযাপন, সেই বিভিন্ন ক্ষেত্রেই তিনি আজও আমার অনুসরণীয়। এবং আমি তাকে বলেছি তিনি যখন চলে যাবেন তখনও কিন্তু এ বিষয়ে আমি তার কাছ থেকে সহায়তা নেব। আর মানুষটিকে দেখেছি কলেজের কোনো ভালো, কলেজের কোনো সাফল্য, ছাত্রীর কোনো ভালো, অধ্যাপকের কোনো সাফল্য, সব কিছুতে মানে একেবারে শিশুসুলভ তার আচরণ। হাসিতে আনন্দে তার বহিঃপ্রকাশে ছিল একটা সরল শিশুর মতো আনন্দের বহিঃপ্রকাশ। মনে পড়ছে ওয়াইপিসিতে চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা সবাই এসেছি, খয়বার দাস শ্রেষ্ঠ স্ক্রিপ্ট লেখার পুরস্কার পেয়েছেন। কি অনাবিল আনন্দ, ছাত্রী, অভিভাবক এবং যারা ছিলেন অধ্যাপক সকলকে নিয়ে, মানে কত হাসি খুশিতে সেই দিনগুলোকে উদযাপন করেছেন, সেগুলো কলেজের ক্ষেত্রে স্মরণীয় দিন। এইভাবে খয়বারদার সঙ্গে সেই প্রথম দিন থেকে যেভাবে আমি তাকে বড় দাদার মতো পেয়েছি, সেই দাদার মতো পারিবারিক সূত্রেই আমার পরিবারেরও তিনি অংশ হয়ে গেছেন। আমার শ্বশুরমশাইয়ের অসুখে কিংবা আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে, বিপদে এবং পারিবারিক শুভ অনুষ্ঠানে সবসময় তিনি আমাদের বড় দাদার মতোই আমাদের পরিবারে আছেন। এবং তার পরিবারের সঙ্গে সেভাবেই আমরা যুক্ত হয়ে গেছি। শুভ, দি, সারা, বৌদি সকলকে মিলিয়েই আমাদের পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। সব কিছুই সুন্দর থাক, অটুট থাক। খয়বারদার এই অবসর জীবন সুখের হোক, সুদীর্ঘ হোক, নীরব হোক এবং শান্তিপূর্ণ হোক, এই শুভকামনা জানাই ঈশ্বরের কাছে। তিনি অবসর জীবন খুব আনন্দে, শান্তিতে অতিবাহিত করুন। খুব ভালো থাকুন আমার দাদা। নমস্কার। খয়বারের যে অবসর গ্রহণ, সেটা তো আমার কাছে খুবই খুবই দুঃখের এবং একটু আমি চমকেও গেছি যে এত তাড়াতাড়ি এরকম একজন ভালো শিক্ষক এবং কলেজ বন্ধু যাকে বলা যায়, কলেজের ভালো ও খুবই খুশি হতো। আমার কোনো কিছু খারাপ হলে খুব দুঃখ পেত, আঘাত পেত। এরকম ছাত্র ছাত্রী বৎসল একজন শিক্ষক, নিজে পড়াশোনা করত এবং তার গাইডেন্স ছিল ছাত্রীদের, যেটা সেটাও খুব উল্লেখযোগ্য। আমি যতটুকু শুনেছি ওর ছাত্রীদের কাছ থেকে, যে কি করে লেখাপড়া শিখতে হয়, নিখুঁতভাবে শিখতে হয়, এগুলো খাইবার তাদেরকে সেই পথগুলো দেখাতো, অনুপ্রাণিত করতো। আর এমনিতেই একটা মানুষ হিসেবে অপরূপ, সত্যবাদী, বিনয়ী, নিজের কর্তব্য সম্পর্কে খুবই সজাগ এবং সামাজিকতা, ভদ্রতা, সৌজন্য সমস্ত সামাজিক গুণগুলো ওর মধ্যে আছে। এবং একটা ভালো মানুষ থাকলে
তার সংস্পর্শে অন্য যারা আসে তারাও তো প্রভাবিত হয়, সেই রকম হওয়ার চেষ্টা করে। এখন কলেজে যেসব ছেলে মেয়েগুলো পড়ছে, তারা যে বয়সে কলেজে পড়ছে, চিরকালই আমরাও ছিলাম, ক্লাসে প্রফেসরদের দেখে মনে মনে ভাবতাম আমিও ওই রকম হব। বলে খাইবারকে দেখলেও সবাই ভাবে যে আমি ওই রকম হবো। সেই দিক থেকে ভেরি ইন্সপায়ারিং পার্সোনালিটি। এবং পড়াশোনার দিক থেকে তো বলাই যেতে পারে যে স্কলারলি হাইট, ওর স্কলারশিপ অতুলনীয়। ভালো ইংরেজি জানি, ভালো বাংলা জানি। এবারই তো একটা রবীন্দ্রনাথের উপর লেখা দিয়েছে, সেবে বেরোবে, খুবই ভালো। ইন্টারন্যাশনাল জার্নালে ওর অনেক লেখা বেরিয়েছে। অর্থাৎ একজন শিক্ষক সে তো রেগুলার থাকবে লেখাপড়ার মধ্যে নিয়ত, এবারে সেটা সেই সাথে যেটা আছে সেটা হচ্ছে দৃঢ়তা। যেটাকে ও ন্যায় বলে মনে করে সেখান থেকে বিচ্যুত হয় না। যেটাকে অন্যায় বলে মনে করো তার সাথে কোনো রকম আপোষ করে না। এই যে স্টেডিনেস অফ ক্যারেক্টার অ্যান্ড সেন্স অফ ডিগনিটি, এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ছে। পড়েছি, বই পড়েছি পুরনো লেখাতে, যে একটা স্কুলের হেডমাস্টার, তিনি বোধ হয় ডক্টর বিশবি তার নাম, লন্ডনের ব্যাপার। রাজা যাচ্ছেন, স্কুল পরিদর্শন করছেন, ওখানেও যাচ্ছেন। তা স্কুলে ঢুকতে যাবেন রাজা, এমন সময় স্কুলের হেডমাস্টার তিনি রাজার কাছে গিয়ে ভদ্রভাবেই বলছেন যে রাজা মশাই, আপনি আপনার মাথার মুকুটটি আপনার গাড়িতে রেখে তারপরে স্কুলে প্রবেশ করুন, আমি আপনাকে রিসিভ করবো, আবাহন জানাবো। রাজা তো একটু বিস্মিত। মাস্টার বলছেন যে আমার ছেলেরা জানে যে লন্ডনে আমি হচ্ছি শ্রেষ্ঠ ব্যক্তি ওদের কাছে, সেখানে এসে আপনি যদি মাথায় মুকুট রাখেন আমাকে স্যালুট করতে হবে আপনাকে। আমার ছাত্রদের কাছে আমি কিন্তু আমার হাইটটা হারিয়ে ফেলবো সেই মুহূর্তে, সেটা ওই ছাত্রদের শিক্ষার পক্ষেই ক্ষতিকর হবে। এ হচ্ছে শিক্ষকের নিজের মর্যাদা সম্পর্কে তীব্র বোধ। এই সেলফ ডিগনিটি এবারে প্রচন্ড আছে, আছে বলেই সে জানে যে আনপপুলার হচ্ছে এই বিষয়ে, তথাপি ও নিজের বিচারে ন্যায় করতে থাকে। এই স্টেডিনেসকে আই স্যালিউট দি স্টেডিনেস অফ টাইগার। খয়বারদাকে আমরা চিনতাম ৮০-র দশকে আমার বাবার এক ছাত্র হিসেবে, লাজুক, মুখচোরা, কিন্তু খুব নিয়মিত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তখন ৮০% রেসিডেন্সিয়াল। যেমন শিক্ষক শিক্ষিকারা, অধ্যাপক অধ্যাপিকারা থাকতেন, তেমনি ছাত্রছাত্রীরাও হোস্টেলেই থাকতেন। আর ৮০-র দশকের উত্তরবঙ্গ আজকের দিনে কল্পনা করা কঠিন, রিমোট বললে কম বলা হয়, একটা দ্বীপের মতন। শিলিগুড়ির সঙ্গে একটা যোগসূত্র আছে ঠিকই, যেটা শহর, সেই শহরও আজকের তুলনায় কিছুই না, কিন্তু একটা ভীষণ প্রাকৃতিক পরিবেশ ছিল। আর মানুষের মধ্যেকার মানে আন্তরিকতা এবং পরস্পরের সঙ্গে
সম্পৃক্ত জীবনের একটা ধারা ছিল, যেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে অধ্যাপক অধ্যাপিকাদেরও একটা আত্মিক টান গড়ে উঠত। দল বেঁধে নানান ছাত্রছাত্রীর আমার বাড়িতে আসা দেখতে দেখতেই আমরা বড় হয়েছি দাদা দিদিদের। ক্ষয়বারদার সেক্ষেত্রে সকলের মধ্যে এক হলেও কোথাও একটু আলাদা, কারণ ক্ষয়বারদা হয়তো তার স্বভাব মুখচোরা স্বভাবের জন্যই হয়তো অনেক বড় দল দঙ্গলে ওনাকে খুব একটা দেখিনি। উনি একাই আসতেন, বাবার সঙ্গে বসে দীর্ঘ পড়াশুনোর আলোচনা হতো। বেশিটাই বাবা বলতেন, ক্ষয়বারদা শুনতেন, মাথা নাড়তেন। কোনো দিনই বেশি কথা বলেন না, মৃতভাষী আজও যেরকম সবাই বুঝতেই পারবেন। যারা তার সহকর্মী তারা তাকে অনেক বেশি দেখেছেন, আমার দেখাটা অল্প। এবং তখনও আজকের ক্ষয়বার স্যারের ইন দ্য মেকিং প্রসেস, গড়ে ওঠার মানে পদ্ধতির মধ্যে তখন তিনি। কিন্তু ওই মর্নিং শোজ দ্য ডে যাকে বলে, ওর মধ্যেকার যেটা আমি বুঝতাম, বাবার থেকে যতখানি সম্ভব নির্যাস নেবার চেষ্টা করছেন, আহরণ করার চেষ্টা করছেন, এবং মনের মধ্যে তার একটা প্রক্রিয়া চলছে সেটা বোঝা যেত। আমার তো মানে তখন আমি ছোট, স্কুলে পড়ি, হয়তো খাবার একটু কিছু চা জল খাবার নিয়ে এলাম দিলাম, সেই পর্যন্ত। এবং ক্ষয়বারদার আনাগোনাটা একটু বেশি রেগুলার ছিল বলে আস্তে আস্তে নামটা সঙ্গে পরিচিত হয়ে গেছিলাম। কিন্তু একটা ঘটনার কথা মনে আছে, যে বাবা এসে বলল কাল ছুটি, ঈদের ছুটি, কিন্তু ক্ষয়বার বাড়ি যেতে পারেনি, ও আসবে, ওর জন্য যেন কিছু আয়োজন থাকে। এবার আজকের দিনের আয়োজনের তুলনায় তখনকার দিনে অধ্যাপকের বাড়িতে আয়োজনের সেই রকম মানে বাড়াবাড়ি বাহুল্য করাই যেত না। আমার আজও মনে আছে, ক্ষয়বারদা এলেন, আমরা সুজির পায়েস, আপেল আর একটা সামান্য কিছু ফল টল, আর হয়তো আমাদের যে ধৈর্যধরদা মিষ্টি দিয়ে যেতেন, সেই বাঁকে করে সেই মিষ্টি, ওইটুকু দিয়েই আপ্যায়ন করেছিলাম। কিন্তু আমার মনে আছে, মানে খুব মানে একেবারেই কথা কিছু বলতেন না, কিন্তু ওই মুখের মৃদু হাসিটা আমার আজও মনে আছে। কারণ এক ছাত্র, আজকের দিনের এত স্কলারশিপের তো তখন প্রাধিক্য ছিল না। একটা প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষয়বারদা যে পড়তে এসেছিলেন, অনেক কৃচ্ছ সাধন ছিল তার পেছনে, তার মায়ের, এবং অনেক ত্যাগ ছিল। এখন বুঝি যে ঈদের ছুটি সত্ত্বেও এমন কিছু দূরত্ব নয় যে ছাত্রটি বাড়ি যেতে পারল না, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, যেটার জন্য হয়তো আমার বাবার মনে হয়েছিল যে সে তার গ্রামে তার আত্মীয় পরিজন, তার মা, তাদের সাথে মিলিত হতে পারলেন না। সেই জন্য বাবার মনে হয়েছিল ওর একটা পরিবারের সাযুজ্য দরকার, একটা ওয়ার্মথ দরকার। ওর যে পরবটা এসেছে সেই দিনটা আমাদের কাছে তখন একটি ছুটির দিন, কিন্তু ওর কাছে সেই ছুটির দিনটা খুব কি বলবো, ভারী হয়ে উঠত, খুব দুঃসহ হয়ে উঠতে পারত, যা সে আর পাঁচজনের সঙ্গে বলেও শেয়ার করতে পারতো না হয়তো তার এই অন্তর্মুখী চরিত্রের জন্য। তো এই গুরু শিষ্যের যে এই স্নিগ্ধ লেনদেন, আমি সেটা খুব দূর থেকে, খুব কি বলবো, কিশোরী বেলায় দেখেছি, কিন্তু ঘটনাটা আমার মনে আছে। এবং এরপর বলবো, যখন ক্ষয়বারদা প্রতিষ্ঠিত হলেন, তখনকার ক্ষয়বারদার কথা মা বলেছে, যে ক্ষয়বার যখন আসে যে কি খুশি হয়ে, এবং বাবার হাত দিয়ে তো কম ছাত্র মানুষ হয়নি, এবং অনেকেই অত্যন্ত প্রতিষ্ঠিত হয়েছেন। ক্ষয়বারদার মতন নীরবে সম্পর্ক রেখে যাওয়া, শুধু বাবা মার সাথে নয়, বাবা মার চলে যাওয়ার পরেও প্রতি মুহূর্তে আমাদের, আজ মনে হয় ক্ষয়বারদা আমাদের পরিবারের একজন, আমাদের নিজেদের দাদা। একটা পারিবারিক সম্পর্ক যে রচিত হয়েছিল সেদিনকার গুরু শিষ্য সম্পর্ক থেকে,
আমরা সেটার লেগেসি বহন করছি বলতে পারি। এবং আমি চাই খয়বারদা অবসর নিলেও শিক্ষকের কোনো অবসর হয় না। আজকে এতদিনের কি বলবো, কর্মজীবনে অনেক কিছু হয়তো করার ইচ্ছে হয়েছে যেটা করে উঠতে পারেননি, নিয়ন্ত্রণ করেছেন কারণ তার কর্তব্যটা বড় ছিল, কর্মজীবনের কর্তব্য। বিষয়ে খয়বারদার যারা কলিগ, নতুন কলিগ, ইয়াং কলিগস, তাদের থেকে শুনেছি যে তিনি অত্যন্ত কর্তব্যপরায়ণ ছিলেন। তো সেটার কারণে জীবনে অনেক ধরনের হয়তো আনন্দ ওনার করা হয়ে ওঠেনি, মিস হয়ে গেছে। আমি চাইবো উনি নিজেকে সেই আনন্দর জায়গাগুলোতে মেলে ধরুন এবং পঠন পাঠন, লেখাপড়ার চর্চা যেন অব্যাহত থাকে। অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল খয়বারদা আপনার এবং পরিবারের সকলের জন্য। নমস্কার। 2008 থেকে আজকে 2026, আপনি স্যারকে কিভাবে দেখেছেন? প্রতিদিন রুটিন কি? প্রতিদিনের রুটিন হচ্ছে রোজ কলেজে যাওয়া, কলেজ থেকে বাড়ি ফেরা, বাড়ি ফিরে স্টাডি রুমে বসে থাকা, সব সময় বই নিয়ে উনি ব্যস্ত থাকা, উনি ছাত্রছাত্রীদের নিয়ে উনি মিটিং করা, আর সব কলেজের যত হচ্ছে মানে ডিপার্টমেন্টের ছেলেরা এলে ওদেরকে ভালোভাবে গ্রহণ করা। এবং আপনি দেখেছেন যে স্যার কিভাবে ছাত্রীদেরকে কিভাবে যারা দরিদ্র ছাত্রী কিংবা যারা ভালো ছাত্রী তাদেরকে কিভাবে তিনি গড়ে তোলেন, আপনি কি দেখেছেন? আমি দেখেছি উনি ডেকে ডেকে নিজে এক্সট্রা ক্লাস নিতেন, বাড়িতেই এক্সট্রা ক্লাস নিয়ে উনি পড়াতেন ওদেরকে ভালো ছাত্রী গড়ে তোলার জন্য। আর আমি দেখেছি উনি কোনো টাইমের কোনো জ্ঞান থাকে না, 2 ঘন্টা থেকে 3 ঘন্টাও হয়ে যায় উনি ক্লাস নিতেই থাকে। মানে বাড়িতে কতটা সময় দিয়েছেন? যার থেকে বেশি কি কলেজকে দিয়েছেন? না, তার থেকে বেশি উনি কলেজকেই দিয়েছেন। বাড়িতে যতটা সময় দেননি তার থেকে বেশি উনি কখন কলেজ যেতেন, কখন ফিরে আসতেন? উনি কলেজ 10:15টার মধ্যে যেতেন। আর কখনো মানে আগে যখন আমি বিয়ে হয়ে এসেছি তখন উনি 3টেই চলে আসতেন। তারপরে আস্তে আস্তে ওনার সময় চেঞ্জ হতে লাগলো, কখনো 5টা, তারপরে ন্যাক এলো, ন্যাকের সময় উনি 8টা, কখনো 10টায় বাড়ি ফিরতেন। উনি সময় নিয়ে কোনোদিন কাজ করতেন না, উনি খুব বেশিরভাগ সময় দিতেন কলেজকে বেশিরভাগ সময় দিতেন। খুব ভালোবাসতেন উনি কলেজকে এত ভালোবেসে ফেলেছেন যে শেষের দিকে দেখলাম যে ওনার মনটা ভেঙে গেল। কলেজে প্রতিদিনই বাড়িতেই কথা বলছেন, আজকে আমার এই 5টা শুক্রবার হলো, বাড়িতেই বলছেন। এক শুক্রবারে নামাজ পড়তে গিয়ে তিনি বলছেন যে এই আজকে আমার আর 4টে শুক্রবার বাকি আছে। মানে যতদিন দুনিয়া আসছে উনি বলে যাচ্ছেন। তারপরে আজকেই সকালে উনি বললেন যে আর আমার 5টা দিন ক্লাস হবে, আর আমার মানে অবসর নিতে হবে কলেজ থেকে। আমি দেখছি আপনার চোখ ছলছল হয়ে আসছে। এই যে আপনি আজকে কত বছরের স্যারের যে স্ট্রাগল আপনি কাছ থেকে দেখেছেন, আপনার 2টো সন্তানকে আপনি গড়ে পেটে মানুষ করেছেন, তারা আজকে জার্মানিতে আছে, এত বড় হয়েছে, আপনারও স্ট্রাগল আছে সেখানে স্যার কলেজকে এত সময় দিয়েছেন, আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন? বেশিরভাগই তো কলেজেই সময় দিয়েছেন, আমাদের সময় দেননি। হ্যাঁ, ছেলেদের সময় দিয়েছেন, পড়ালেখা করতে গেলে ছেলেদের সময় দিয়েছেন, মেয়েকেও সময় দিতে চান। স্যারের যে ছাত্রীরা যারা আসেন, আপনি বলেছেন যে আপনাকে মা বলেন, একজন বাবা বলেন, এই যে এরকম আপনার কেমন লাগে তখন? আমাকে খুবই ভালো লাগে, মেয়েরা আসে, মেয়েরা খুব ভালো, সব মেয়েগুলোই ভালো, যত মানে সেমিস্টারের মেয়েরা আসে সব যেন বাবার মতো ভালোবাসে। গোকুল আছে, কেয়া আছে, নিশান আছে, এরা তো সব নিজের বাবার মতোই ভালোবাসে স্যারকে। কখনো স্যারকে স্যার বলে স্যারের চোখে দেখে না, বাবার চোখেই ওরা দেখে। আপনি কোনো বার্তা দিতে চান ওনাকে, ওনার অবসর লাইফ নিয়ে? আর উনি ভালো থাকুক, এইটাই আমি বার্তা দিচ্ছি। অধ্যাপক খয়বার আলী মিয়া, যার সাথে আমার পরিচয় দীর্ঘ 20 বছরে। আমি যখন উত্তরবঙ্গ থেকে যখন এই মুর্শিদাবাদে আসি চাকরি সূত্রে, তখন আমার এক মাস্টারমশাই, তিনি খাইবার স্যারের মাস্টারমশাই। তো স্যার অধ্যাপক প্রদীপ সেনগুপ্ত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি যখন জানলেন যে আমি মুর্শিদাবাদে আসছি, তখন তিনি আমাকে বললেন ডেকে যে তুমি যখন বহরমপুরে যাচ্ছ, ওখানে একজন জেন্টলম্যানকে তুমি পাবে, তিনি হচ্ছেন খয়বার আলী মিয়া। তো একজন শিক্ষকের কাছে ছাত্রের এই যে বর্ণনা, সেদিন আমি শুনতে পেয়েছিলাম।
আমি মুর্শিদাবাদে এসে বহরমপুরে ঠিক তাই দেখতে পেলাম। প্রকৃত একজন সুশিক্ষিত, রুচিবোধ এবং একজন আদর্শ শিক্ষক অধ্যাপক খাইবার আলী মিয়া তার প্রকৃষ্ট উদাহরণ। এবং উনি আমাদের অধ্যাপক সংগঠনেরও নেতৃত্ব দিয়েছিলেন দীর্ঘদিন যাবৎ। তার থেকে আমরা এই সংগঠনের অনেক কথা, অনেক নীতি আদর্শ বা সঠিকভাবে উনি তুলে ধরতে পেরেছেন। ফলে দীর্ঘদিন তিনি শিক্ষকতা করেছেন, অনবদ্য অবদান রেখেছেন। অনেক ছাত্রছাত্রী ওনার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে উনি অবসর নিচ্ছেন। এটা আমাদের কাছে একদিকে বেদনার, একদিকে আনন্দের। উনি একটা দীর্ঘ শিক্ষকতা জীবন খুব আদর্শ একজন শিক্ষক হিসেবে পূর্ণ করতে পারলেন। আমি ওনাকে বিশেষভাবে শুভেচ্ছা জানাই। আগামী অবসর জীবন ওনার ভালো কাটুক, এই আশা রাখছি। আমার মনে আছে যখন আমরা খুব ছোট ছিলাম, তখন আমরা বাবার সাথে ফুটবল খেলতে যেতাম জর্জকোট মাঠে। সেই ফুটবল দেখাও ইনফ্যাক্ট 2006 সালে ব্রাজিল ভার্সেস ঘানা ওয়ার্ল্ড কাপ ম্যাচ থেকে সবই বাবার হাত দিয়ে স্টার্ট হওয়া। ছোটবেলায় যখন জর্জকোটে ফুটবল খেলতে যেতাম, তো সেখানে একটা দূরে একটা গাছ ছিল, একটা বট গাছ বা সেরকম কিছু একটা হরাইজনে। তখন আমরা খুবই ছোট, দেখে মনে হতো হরাইজনে, হয়তো সেটা অতটাও ডিস্টেন্স ছিল না। তো আমরা মাঝে মাঝে, বাবা বলতো যে ওই পর্যন্ত বলটাকে খেলতে খেলতে দৌড়ে দৌড়ে যেতে, তারপর আবার ফেরত আসতে বট গাছটাকে এক চক্কর দিয়ে। তো মনে হতো যে বট গাছটা হচ্ছে সেই দিগন্ত যে পর্যন্ত আই অ্যাম অ্যালাউড টু গো, তার আগে পর্যন্ত আই অ্যাম উইদিন দ্য সেফ হ্যান্ডস অফ মাই ফাদার। তো সেই নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম একদিন অফিসে বসে কাজ করতে করতেই, বহরমপুরকে, ফ্যামিলিকে বেশ মিস করতে করতেই। আমার কবিতার গলা একদমই নেই, বাট তাও ট্রাই করছি। A dreadful dusk of daunting demeanors and many black machines lifeless in this soulless room, some 100 feet above the ground, a cold and distant place to me. My affluent shoes touching the conceited carpet underneath. The fragrance of the room fills my lungs, not my heart, as I breathe. My fingers touch the buttons of the machines. Cold hold my skin can no longer. The last ray of the day falls on face. My memories grow stronger. Dancing dandelions of dreamy dusk. The town so closely I've seen. The town where the skies are blue. The town where the fields are green. A garden with strange names, yet familiar faces. I ran to the horizon, the big tree, my feet naked, and touched the humble mud. Could jump carefree and meet the heavens. Petrichor filled my soul, and a chorus my ears, colors my eyes. Little fingers holding dad's safe hand and warm. The town with bright blue skies. বাবার কাছ থেকে আমাদের সবকিছুই পাওয়া, আমাদের বর্তমানে যেখানে আছি, যেখানে এস্টাবলিশড আছি, সেখানে এভরি সিঙ্গেল বিট অফ কন্ট্রিবিউশন, and then the freedom to choose our destinies, our domains of work. ছোটবেলায় বাবা, মানে আমাদের ছোটবেলায় বাবা চেয়েছিল যে আমাদের দুজনের মধ্যে একজন ডাক্তারি পড়ি, কিন্তু আমাদের দুজনেরই ইন্টারেস্ট ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড আদার ফিল্ডস অফ সায়েন্স লাইক ম্যাথামেটিক্স, ফিজিক্স এসবই ছিল। তো বাবা নিজের জোর জবরদস্তি আমাদের ওপর কোনোদিনই চাপিয়ে দেয়নি। আমাদের ওপর সেই সুযোগ ছিল নিজেদের সাবজেক্ট নিয়ে পড়ার, তারপর নিজেদের গোল নিজেদের ডিসাইড করার। বিদেশে আসা, সেক্ষেত্রেও বাবার একরকম খেলে পাঠানো আমাদের। আমরা নিজেরাও আসতে চেয়েছিলাম, বাইরে এক্সপ্লোর করার ইচ্ছা ছিল। বাবারও
বাবা যেটা চেয়েছিল যে আমরা যেন সেই এক্সপ্লোরটা করি, সেই বাইরের ওয়ার্ক কালচার আর এভরিথিং এলস তার সাথে অ্যাকাস্টমড হই, এক্সপিরিয়েন্স করে দেখি। তো ছোটবেলা থেকেই অনেক এভরিথিং মানে সকালবেলা উঠে আমাদের খুব সকাল সকাল পড়া থাকতো, যেটাকে আমরা টিউশন বলি। তো সকালবেলা উঠে হরলিক্স কর্নফ্লেক্স করে দেওয়া থেকে শুরু করে রাত্রে আমরা অনেক রাত পর্যন্ত পড়তাম। তখন জেগে থাকার চেষ্টা করা। তো ক্লাস 11-12 তো আরো বেশি, যখন আমরা লিটারালি রাত 3টে পর্যন্ত হয়তো পড়তে পড়তে অনেক অনেক দিন হয়েছে ঘুমিয়ে পড়েছি পড়তে পড়তেই। খুব একটা পরিশ্রমী স্টুডেন্ট তো ছিলাম না, তাই ঘুম চলে আসতো। বাবার কাছ থেকে অনেক কিছুই পাওয়া, সব থেকে বেশি যেটা পাওয়া, যেটা গর্ববোধ করি যেগুলো, সেটা হচ্ছে অনেস্টি আর পলিটিক্যাল ভিউজ। পলিটিক্যাল বলবো না, মানে হিউম্যানিটিজ। যে জিনিসটা আর একটু পেলে ভালো হতো সেটা হচ্ছে কঠোর পরিশ্রমটা যেটা বাবা করে, সেটা যদি আজকে করতাম তাহলে আর কি এক্সট্রা হতো লাইফে সেটা জানি না, বাট নিজেকে নিয়ে আরো অনেক বেশি ভালো লাগতো। আমি ডিজার্ভ করি টু বি ওয়্যার আই অ্যাম রাইট নাও। তো আর গার্লস কলেজ আর বাবার সম্পর্ক, ছোটবেলা থেকেই তো দেখে আসছি এটা বাবার কলেজ। গেটে কোনোদিন আমাদের বাধা পড়েনি যাওয়ার জন্য। বাইরে থেকে লোকজন হয়তো ভাবতো যে আরে একটা ছেলে কি করে গার্লস কলেজে ঢুকে গেল, সেই জিনিসগুলোকে আমরা বেশ মজা হিসেবে নিতাম। কলেজ স্পোর্টস ডেতে যখন সব মেল টিচার্স প্রফেসরসরা তাদের হাঁটা জোরে হাঁটা ক্যান্সেল করে ছুটতে বলা হচ্ছে, তখন আমরা ভাবছি যে ঠিক বাবা ছুটে গিয়ে প্রাইজটা নিয়ে আসবে, যে বাবা সেই জোরে হাঁটবে, দৌড়াবে আর না। আমরা বলতাম যে আরে তুমি দৌড়াচ্ছ না কেন? বাবা বলতো যে এই তো পার্টিসিপেট করলাম, এটাই বেশি। তো আমাদের যখন ছোটদের দৌড়ানো হতো, মানে প্রফেসরদের ছেলে মেয়েদের, তখন আমরা খুব ছুটতাম। প্রাইজ এনেছিলাম কিনা মনে পড়ে না, কিন্তু চেষ্টা করতাম। তারপরে কলেজের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যাগুলোতে এক এক বছর করে মনে পড়ে, জানি না এটা ইজ ইট লাইক থিং ইন বহরমপুর গার্লস কলেজ অর নট, এক এক বছর করে নাটকটা খুব সিরিয়াস নাটক হতো, আর এক এক বছর করে হাসির নাটক। আমাদের ওই হাসির নাটকটা দেখার সবচেয়ে বেশি ইচ্ছা হতো। তো অল্টারনেট ইয়ার্সে আমরা সবচেয়ে বেশি এনজয় করতাম। গোটা রবীন্দ্রসদনে হয়তো আমরা দুই ভাই সবচেয়ে বেশি গলা ফাটিয়ে হাসি। গার্লস কলেজের সাথে আমাদের, মানে গার্লস কলেজেই তো লিটারালি জন্মানোর পর থেকে আছি, যখন কোয়ার্টার্সে থাকতাম। তারপরে আমরা সেখান থেকে কোথাও অন্য জায়গায় চলে যাই, বাট গার্লস কলেজ সবসময় বাবার কলেজই থাকবে। আর নিজেদের জীবনে যতদিনই বাঁচি, সেখানে বাবার অবদান, সেটা নতুন করে বলার কিছু নেই। আজকের দিনে আমি যখন আমার জীবনটা ফিরে দেখছি, তখন ফার্স্টে আমার একটা ছোটবেলাকার একটা অধ্যায়ের কথা মনে পড়ছে। সে সময় সেটা ছিল একটা বর্ষাকালের টাইম, এবং সে সময় একটু বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যেত। তো লোডশেডিং হওয়া মানেই আমাদের কাছে একটা রিচুয়াল কাইন্ড অফ ছিল, সেটা হচ্ছে মোমবাতির আলোয় বাবা আমাদের গল্প শোনাতো। কিসের গল্প? ফর এক্সাম্পল রামায়ণ মহাভারতের গল্প, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলাকার গল্প, আলেকজান্ডার দ্য গ্রেটের সেই চঞ্চল ঘোড়াকে শান্ত করার গল্প, জুলিয়াস সিজারের সেই তার ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সের গল্প। এসব গল্পগুলো আমরা শুনতাম। এর মধ্যে একটা কথা, খুব একটা প্রচলিত একটা ফেমাস কথা আছে, সেটা হচ্ছে নট অল ট্রেজার্স আর অফ সিলভার অ্যান্ড গোল্ড, অ্যান্ড ফর মি অল দিস মেমোরিজ আর অ্যাকচুয়ালি
the biggest treasures of my life. And if given a chance, then I will very like to be born again as your son, so that I can hear about all these stories over and over again. একটা ইংলিশের গল্প তুমি আমাকে ফার্স্টে শুনিয়েছিলে, সেটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের দ্য হ্যাপি প্রিন্স। এই গল্পটা এখনো পর্যন্ত টিল দিস ডে আমার ফেভারিট ইংলিশ লিটারেচার, পার্শিয়ালি বিকজ অফ দ্য স্টোরি, কিন্তু মোস্টলি বিকজ এটা হচ্ছে ফার্স্ট ইংলিশ ক্লাসিক্স যেটা আমি তোমার থেকে শুনছি। কিন্তু সেন্সে যে আমার পছন্দের একটা গিফট যেটা তুমি আমাকে প্রথম দিয়েছিলে, সেটা ছিল একটা চেস বোর্ড। তুমি নিজে চেস খেলা জানতে না, কিন্তু মনে আছে তুমি আমাদের একটু বোঝানোর চেষ্টা করেছিলে নিজে। আমি জানি না তুমি কোথা থেকে নিজে বুঝেছিলে। এখন যখন আমি চেস খেলা জানি, তখন আমি জানি যাচ্ছি যে তুমি যা যা বুঝিয়েছিলে সেগুলো কিন্তু ঠিকই ছিল মোস্টলি। তারপর আমরা যখন বহরমপুরে যখন এই বইমেলা, বা মোস্টলি বইমেলা, শিশু বইমেলা না, বইমেলা যখন হতো, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমাদের পরীক্ষা থাকতো, মানে তখন হয়তো পরীক্ষা চলছে বা পরীক্ষার সামনে আছে। তার ফলে আমি বা শুভ আমরা কোনোদিনই আমরা প্রায় ছোটবেলায় বইমেলা অ্যাটেন্ড করতে পারিনি। তো বইয়ের প্রতি ঝোঁক আমাদের ছিল। এবং তখন তুমি কি করতে, তুমি বোধহয় সে সময় কলেজের তোমার অনেক কলিগদের সাথে বেশ কয়েকবার প্রতি বছরই বইমেলায় যেতে। তুমি খুঁজে খুঁজে আমাদের জন্য পছন্দের কিছু বই কিনে নিয়ে আসতে, এবং সেই দিনগুলো আমাদের কাছে খুব উৎসাহের একটা দিন ছিল যে দেখি বাবা কি বই নিয়ে আসছে। তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে শুরু করে J.R.R. টলকিনের যে এই যে আমার যে পথ চলা, সেটা কিন্তু তোমার জন্যই সম্ভব হয়েছিল। এবং ওয়ান্স অ্যাগেন, ইফ গিভেন আ চান্স, আই উড ভেরি মাচ লাইক টু ট্রেস ব্যাক দ্য সেম পাথ অ্যাগেন। ছোটবেলায় আরেকটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে কারণেই হোক কলেজের সবাই তোমাকে খুব সম্মান করে, সেটা বড় হোক বা ছোট। ছোটরাও তো বটেই, বড়রাও তোমাকে খুব সম্মান করতো, তোমার সে সময় প্রিন্সিপাল, আরো অনেকেই। আমি সেই রিজনটা বুঝতে পারতাম না। একটা ঘটনার কথা মনে পড়ে, তোমারও নিশ্চয়ই মনে আছে, একটা পিকনিকের ঘটনা। বাসের লোকেশনটা কোথায় থাকবে সেটা তোমার ঠিকঠাক জানা ছিল না, এবং অবশ্যই সেই লোকেশনটা ঠিকঠাক করে জানানো হয়নি। এখানে একটা বিশৃঙ্খলার ব্যাপার সৃষ্টি হয়েছিল, একটা মিসকমিউনিকেশন ছিল। এবং তার জন্য আমরা যে প্রপার লোকেশনে যে বাসটা ছিল, আমার মনে পড়ে যে স্কোয়ার ফিটে আশেপাশে বোধহয় কোথাও একটা ছিল। পাপিয়া পিসি নাকি সিট থেকে উঠে চলন্ত বাসকে থামিয়েছিল এই বলে যে এটা কি হচ্ছে, ভয়বার নেই আর আমরা বেরিয়ে যাব, এটা কখনো হতেই পারে না। এটা পাপিয়া পিসি আমাদের পরে বলেছিল যখন আমরা পৌঁছেছিলাম। এটা একটা ঘটনা। তারপরে স্পোর্টস ফেস্টিভ্যালগুলোতে আমরা দেখতাম যে সব ছাত্রীদের সার্টিফিকেট গুলো তুমি লিখে দিচ্ছ। জিজ্ঞেস করতে তুমি না, মা বলেছিল হচ্ছে যে তোমার পাপার হাতের লেখা খুব ভালো বলে তোমার পাপাকে এই দায়িত্বটা দেওয়া হয়। অনেক পরে বুঝেছি যে এইসব দায়িত্ব এবং সবার থেকে এই স্নেহ ভালোবাসা, এগুলো তুমি অর্জন করেছো, এগুলো তোমার আর্নড অ্যাসেট। 2007 সালে মা যখন মারা যায়, তখন তোমার যে স্ট্রাগলটা ছিল সেটা আমরা সে সময় বুঝতে পারিনি, কারণ সে সময় তো আমাদের 11 বছর বয়স। বুঝতে আরো দুজন মানুষ খুব সামনে থেকে পেয়েছিল। আনফর্চুনেটলি সেই দুজন মানুষও আমাদের সাথে নেই আজকে। আদারওয়াইজ মোস্টলি তুমি সেই স্ট্রাগলটা উপলব্ধি করেছো, সেই স্ট্রাগলটা তুমি সামনে থেকে দেখেছো এবং লড়াই করেছো। এবং এখানে তুমি যে একটা চরম পেশেন্সে পরীক্ষা দিয়েছো, সেটার কথাও আমরা অনেক পরে জানতে পেরেছি এবং তোমার থেকে আমরা শিখতে পেরেছি। এবং সেই সময় এখন বুঝতে পারি তোমার মধ্যে দিয়ে কি ঝড় গেছিল, তুমি কিন্তু সেটা আমাদের বুঝতে দাওনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি সেই ঝড়টা নিজেই মোকাবিলা করেছো, যাতে আমরা একটা প্রপার শৈশব পেতে পারি, এবং একা হাতে বাবা মায়ের দায়িত্ব নিজেই একা সামলেছো, উইদাউট আস্কিং এনিথিং ইন রিটার্ন। আরেকটা জিনিস তুমি সে সময় আমাকে দিয়েছো, ব্যাপারটা হচ্ছে যে সে সময় আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, খুব ফাঁকিবাজ ছিলাম। ফাঁকিবাজ এখনো আছি, তখন আরো বেশি ছিল। তো
তো স্বভাবতই পরীক্ষার রেজাল্ট খারাপ আসতো সেই সময়, এবং তারপরে উচ্চ মাধ্যমিকের পরে যে কলেজে ভর্তি হলাম সেই পিরিয়ডটা, এই দুটো পিরিয়ডের সময় তুমি আমার উপর যে বিশ্বাসটা রেখেছিলে, সেটা সেটা তুমি না রাখলে আমি এতদূর পৌঁছাতে পারতাম না। কলেজের টাইমটা আলাদা করে বলছি কারণ হচ্ছে যে সে সময় ব্যাপারটা অন্য সাইড থেকে অনেক কঠিন ছিল, বিকজ বাড়ির দুই ছেলেকে একসাথে ইঞ্জিনিয়ারিং পড়ানো, তার পেছনে, এবং স্পেশালি হচ্ছে যে অন্য শহরে, সেখানে একটা খরচা, আলাদা একটা খরচা ছিল, একটা ফাইন্যান্সিয়াল একটা চ্যালেঞ্জ ছিল, এবং মেন্টাল চ্যালেঞ্জ তো ছিলই, কারণ হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আমরা হচ্ছে বাড়ির বাইরে গেছিলাম। তো এই দুই সময়, আমার জীবনে এই দুই অধ্যায়ে তুমি যে আমার প্রতি যে বিশ্বাসটা রেখেছিলে, আশা করি তার কিছুটা হলেও মর্যাদা আমি রাখতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে। একটা ছোটবেলার আরেকটা কথা আমার বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে ওই যে বললাম না যে তুমি অন্য বাবাদের থেকে কি করে আলাদা ছিলে, আমাদের চেস বোর্ড কিনে দিয়েছিলেন, অনেক বইও কিনে দিয়েছিলেন। আরেকটা জিনিস তুমি আমাদের দিয়েছিলে, যেটা অনেক বাবাই ওভারলুক করে যায় আজকের দিনে তো বিশেষতই, সেটা হচ্ছে যে তুমি আমাদের দেশপ্রেমের শিক্ষা দিয়েছিলে। মনে পড়ে ক্লাস 3-তে পড়তাম, তখন আমাদের বোধহয় ক্লাস 3 থেকে ক্লাস 4-এ উঠবো, সে সময়কার যে ছুটিটা, ইন্টারমিডিয়েট যে ছুটিটা, আমাদের বসিয়ে তুমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বেলটা মুখস্থ করিয়েছিলে, এবং শুধু মুখস্থ করাও নি, তুমি সেটা আমাদের ভালো করে বুঝিয়েওছিলে যে প্রিয়াম্বেলের প্রতিটা পার্ট কোন সেন্সে ইম্পর্টেন্ট, এবং হাউ ডাজ ইট মেক ইন্ডিয়া ডিফারেন্ট ফ্রম এনি আদার কান্ট্রি। আজকে যখন অনেক মানুষ যারা সংবিধান জানেই না, তারা ইন্ডিয়ার সংবিধানকে অ্যাটাক করছে, সেই পরিস্থিতিতে এই জিনিসটা খুব বেশি রিলেভেন্ট হয়ে যায়। আবার ফিরে আসি সেই একটু বড় হয়ে যাওয়ার কথা। মা তো মারা গেল, তারপরে তোমার স্যার ম্যাডাম তুমি তাদেরও হারিয়েছো, বোথ সাইডের গ্র্যান্ড প্যারেন্টস, পাপিয়া পিসি, এরকম আরো অনেকে। এবং I have no doubt in my mind যে whatever they are right now, they are looking at you and they are very proud at you right now, and so is everyone in this room right now. We are all very proud of you. আজকে তোমার লাইফের একটা অধ্যায় শেষ হচ্ছে, একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, and though we all know very well that Dr. Khaibar Ali Mia and Bahrampur Girls College, they are incomplete without each other, বাট কিছু তো করার নেই, এটা মেনে নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, তোমার যে নতুন যে চ্যাপ্টার আসছে লাইফে, সেটাকে গ্রহণ করতে হবে, বিকজ এভরি ডোর ব্রিংস নিউ অপরচুনিটিস, নিউ পসিবিলিটিস। আজকের পরে তুমি অনেক ডিফারেন্ট কাজ নিয়ে ব্যস্ত থাকার সুযোগ পাবে, যেগুলো তুমি আগে পাওনি। ফর এক্সাম্পল, লেখালেখি করা, রিসার্চ করা, যেটা নিয়ে আমার অনেকদিন অভিযোগ তোমার কাছে, তুমি ভালো করেই জানো। আমি বারবার বলেছি যে তুমি তোমার লেখালেখি এবং রিসার্চ করার এই চান্সটা তুমি তোমার খুব কম হয়েছে, বা তুমি খুব কম নিয়েছো, ইউটিলাইজ করেছো, এবারে ফাইনালি সেটা করতে পারবে। একটা ব্যাপার কি জানো, তুমি যে কিছুদিন আগে ঘটক জেঠুকে নিয়ে তোমার যে লেখাটা আমাকে দেখিয়েছিল না, সেটা কিন্তু আমি পুরোটা পড়েছিলাম। এমন না যে হচ্ছে আমি 4-5 পাতা ছিল, এমন না যে আমি মানে উপর থেকে ওভারলুক করে গেছিলাম হাই লেভেল আইডিয়া নেওয়ার জন্য, সেরকম কিছু না। আমি পুরোটাই খুব ভালো করে পড়েছিলাম, এবং দুবার পড়েছিলাম। ফার্স্ট টাইম হচ্ছে এমনি নিজের বোঝার জন্য, আর সেকেন্ড টাইম হচ্ছে যে তুমি আমাকে যে রিজনের জন্য দিয়েছিলে, সেটা হচ্ছে যে চেক করার জন্য। তো আমি দুবার পড়েছিলাম, লেখাটা খুব ভালো হয়েছে। এবং আমি এজন্যই বলছি যে আমি চাই তুমি আরো লেখালেখি করো, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। এবং এখানে আমি আরেকটা জিনিস তোমাকে বলতে চাই, যেটা আমি আগে কখনো বলিনি। ইদানিং আমিও একটু লেখালেখি করছি, রিসেন্ট শুরু করেছি এবছরের শুরু থেকেই। মেবি বিকজ কম্পিউটারের আর অফিসের কিউবিকালের 4 দেওয়ালের থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা। তো এজন্য বললাম যে সামনে তোমার হেল্প আমার লাগবে, একটু প্রুফ রিডিং করে দেবে তুমি, আমাকে একটু আইডিয়া দেবে, তোমার সাথে ডিসকাশন করতে পারবো ডিফারেন্ট ব্যাপার নিয়ে। আরেকটা জিনিস তুমি করবে, সেটা হচ্ছে যে যেটাও তুমি আগে খুব বেশি করার অবকাশ পাওনি, সেটা হচ্ছে যে ট্রাভেল করবে তুমি খুব বেশি। কারণ গোটা পৃথিবীটা দেখার আছে, গোটা পৃথিবী থেকে কিছু না কিছু শেখার আছে।
প্রতিটা জায়গার মানুষ ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট, এবং 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 অ্যানা ফ্রাঙ্ক যেমন বলেছিল যে মানুষ অনেক খারাপ কাজ করলেও আমরা বিশ্বাস করি এবং আমাদের বিশ্বাস করা উচিত যে প্রতিটা মানুষের মধ্যেই ভালো আছে এবং আমাদের সেই ভালোটা খুঁজে বার করতে হবে, এবং সেটা তখনই সম্ভব যখন আমরা একে অপরকে বুঝতে শিখব, এবং তার জন্য এই ট্রাভেল জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তুমি এই এক প্যারিস ঘুরেছো, প্যারিসে আইফেল টাওয়ার, তারপরে পর্তুগালে অ্যাটলান্টিক কোস্টে তুমি অনেক সিশেল ঘুরিয়েছো, বাট ইজ দিস এনাফ? নো। তোমার এখনো বার্সেলোনায় ফ্ল্যামিঙ্গো দেখার চান্স আছে, সুযোগ আছে। তোমার রাতের রোমের যে সৌন্দর্য, যেটা মানুষকে হাজার বছর পিছনে নিয়ে চলে যায়, কোলোসিয়াম, সেটা দেখার তোমার সুযোগ আছে। এডিনবার্গ ক্যাসেল দেখার সুযোগ আছে, শেক্সপিয়ারের হাউস দেখার সুযোগ আছে, অক্সফোর্ড। এসবগুলো আমি চাই তুমি করো। আমরা যখন ছোট ছিলাম তখন তুমি যেমন আমাদের হাত ধরে গঙ্গার ধার, তারপরে আমাদের পাশে যে জর্জ কোর্টের মাঠ, এগুলোতে যে তুমি আমাদের নিয়ে যেতে, সেগুলো অনেক কিছু আমাদের মনে আছে। এখন ব্যাপারটা উল্টো, কারণ আমরা তোমাকে নিয়ে ঘুরবো তোমার হাত ধরে, তুমি জাস্ট এনজয় করবে সেগুলো সব। অনেক কথা বলে ফেললাম এবং ইটস আ বিট এম্বারেসিং যে আমি এইসব কথা সবার সামনে বলছি, কারণ এইসব কথা আমার আর তোমার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত ইন আইডিয়াল সিনারিও। কিন্তু থ্যাঙ্কস টু গোকুল অ্যান্ড এভরিবডি, আই এম ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ, তোমরা যারা অর্গানাইজ করেছো, তোমরা আমাকে কাইন্ড অফ বাধ্য করেছো এসব কথা বলার জন্য। আর আমি ফাইনালি একটা কথা বলবো, যেটা আমি ইচ্ছা করে এই কথাটা বলবো যাতে খালি তুমি আর আমি এই জিনিসটা বুঝতে পারি এবং বাকিরা কেউ বুঝতে না পারে, যাতে এই লাস্ট পার্টটা খালি আমার আর তোমার মধ্যে সীমাবদ্ধ থাকে। আমি যখন জলন্ধর যাব, তার আগের দিন, মানে তার আগের দিন আমি কলকাতায় যাব, এবং তার আগের দিন যেদিন আমি স্টিল বহরমপুরে আছি, ভেতরের রুমটায় তুমি আর আমি বসে থেকে অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম। তোমার মনে আছে? নিশ্চয়ই মনে আছে। এবং তুমি আমাকে কিছু পয়েন্ট বলেছিলে যে এই পয়েন্টগুলো সবসময় মাথায় রাখবে। এবং তারপর যখন সারল্যান্ড যাবো, তার আগেও তুমি আমাকে অলমোস্ট সিমিলার পয়েন্টসই বলেছিলে। একটু ডিফারেন্স ছিল যে তখন ফার্স্ট অফ অল সেকেন্ড টাইম তুমি আমাকে কলে বলেছিলে, তখন করোনা চলছিল বলে সামনে দেখা হওয়ার অবকাশ ছিল না। আমি সেই পয়েন্টগুলো, এর মধ্যে একটা আমি শেয়ার করতে পারি, সেটা তুমি বলেছিলে হচ্ছে যে অযথা টাকা পয়সা ওয়েস্ট করো না। সেই একটা পয়েন্ট বাদ দিয়ে বাকি সব পয়েন্টই আমি খুব ভালো করে মনে রেখেছি এবং খুব ভালো করে আমি ফলো করি তোমার সেই পয়েন্টগুলো। এবং শুধু এই পয়েন্টগুলো না, তুমি আমাদের যে ছোটবেলা থেকে যে আমাদের বসিয়ে যে এত কথা বোঝাতে, সবকিছু মনে তো থাকার কথা না, এবং সবকিছু ফলো করারও কথা না। তো চেষ্টা করি হচ্ছে ম্যাক্সিমাম গুলো ফলো করার। সবশেষে এটাই বলবো যে কনগ্রাচুলেশনস অন ইউর প্রেস্টিজিয়াস ক্যারিয়ার, and I can't wait to see what the future holds for you. বাবা যে প্রফেসর, সেটা আমার লাইফের একটা বড় পার্ট প্লে করে। কারণ আমি যখন বাইরে যাই, ম্যাক্সিমাম অফ দ্য মানুষ বি লাইক, তুমি তো কেএম স্যারের মেয়ে না অ্যান্ড অল। হ্যাঁ, ওটাতে গর্ব লাগে আমার যে হ্যাঁ, আমার বাবা প্রফেসর অ্যান্ড গার্লস কলেজে পড়ায় পলিটিক্যাল সায়েন্সের, অ্যান্ড আই বিং আ ডটার। আমি এটা বলবো, পাপা খুবই ওয়ার্কহলিক, পাপা কাজ ছাড়া থাকতে পারে না। আই গেস পাপা যেটা মোস্ট প্রবাবলি করতে পারে, লেখালেখি। আমি জানি পাপা ওপরে কম থাকবে, স্টাডি রুমে সারাক্ষণ থাকবে। পাপা বোধহয় নতুন বই লিখবে নিজের। পাপা যেরকম লিখেছে, পাপার কিছু মাস আগেই একটা বোধহয় লেখা সুইজারল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে গেছিল, ওখান থেকে আমার পাপাকে ডাকা হয়েছিল। সো হ্যাঁ, আই গেস পাপা নিজের প্যাশনটাকে এগিয়ে যাবে, লেখালেখি অ্যান্ড অল। ছোটোবেলা থেকে পাপা কোনো খুবই সিরিয়াস জিনিস না হতে কলেজ বাদ দেয়নি জীবনে। আমি কিছু বলবো না, বাট আই এম গোনা চ্যালেঞ্জ ইউ, পাপা তোমাকে অ্যাটলিস্ট 20টার উপর বই লিখতে হবে। দ্যাটস ইট। মানুষ সকাল থেকে সকালে কলেজ যায়, কলেজ থেকে বিকাল আসে, বিকাল একটু রেস্ট করে স্টাডি রুমে বসে। তারপরে কি করে? তারপরে স্টাডি রুম থেকে নানি ডাকে ভাত খাওয়ার জন্য, দিয়ে ভাত খেয়ে মনে হচ্ছে স্টাডি রুমে যায়, তারপরে সে ঘুমিয়ে যায়। তুমি এটাই দেখো প্রতিদিন? প্রতিদিন দেখি না, আমি এমনি
আমি জানি। আর ছাত্রীরা আসে না স্যার নানুর কাছে, কি করে এসে? কোনো পড়া দেখায়। পড়া দেখায়। আর তোমার নানু কি করে তখন? তখন নানু ওদেরকে পড়া বলে দেয়। তুমি তোমার নানু তোমাকে কি নামে ডাকে? রাভা। শুধু রাভা বলে না অন্য কিছু? শুধু রাভা বলে। আমরা যে জানি তোমাকে বলে রাভা রানী, তাই বলে যে? না, বলে না। নানু মাঝে মধ্যে বলে। মাঝে মধ্যে বলে। কলেজে পড়ে? গার্লস কলেজ। কলেজে পড়ায়? হ্যাঁ? না, পড়ায় না। শুধু পড়ে, তাই তো? না, পড়ায়। আমি চাই যে নানু ভালো থাকুক।